আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? আমাকে একটু কমেন্ট করে জানান তো সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। আমরা ক্লাস শুরু করে দিব। আজকে হচ্ছে আমরা বৃত্তের স্পর্শক রিলেটেড কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা আজকে বৃত্তের ক্ষেত্রফল শুরু করব। বৃত্ত আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আর দুই তিনটা ক্লাস হলে তারপরে কিছু র্যান্ডম প্রবলেমস আছে, সেগুলো শেষ হলে বৃত্ত শেষ। আর বৃত্ত শেষ হওয়া মানে জ্যামিতি শেষ, কারণ ঘন জ্যামিতিতে আমাদের সর্বোচ্চ 4 থেকে 5টা ক্লাস লাগবে। হ্যাঁ, আচ্ছা, সবকিছু ক্লিয়ার? আমি আশা করছি সবকিছু ক্লিয়ার আছে। আচ্ছা, এখন দেখেন আমি আপনাদেরকে গতদিন কত পর্যন্ত সলভ করাইছিলাম। আমার কাছে মনে হচ্ছে 71 বা 72 এরকম টাইপের, তাই না? আমি র্যান্ডম প্রবলেমস আর কি দেখি, র্যান্ডম প্রবলেমসে যাই কি লেখা আছে দেখি। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে আমি 70 পর্যন্ত করাইছিলাম। আজকে আমরা 71 থেকে শুরু করব। আচ্ছা, ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ। আচ্ছা, 71 থেকে শুরু করব। দেখেন 71 নাম্বার প্রশ্নে কি আছে? চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই যে একটা বৃত্ত, হ্যাঁ, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। আচ্ছা, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি সমান্তরাল সিডি। এবি সমান্তরাল সিডি। এবি মানে কোনটা? এবি মানে হচ্ছে এই রেখাটা, এই রেখাটা এবং এই রেখাটা সমান্তরাল। ওকে, ফাইন ফাইন। এবং ডি, কোণ ডি ইকুয়াল টু 55। কোণ ডি বলতে কাকে বোঝাচ্ছে? এই যে এটা, খেয়াল করেন, এই কোণটা হচ্ছে 55 ডিগ্রি। ওকে, বলছে কোণ এসিবি কত? এসিবি বলতে কোনটা বোঝাচ্ছে? এ সি বি। দেখেন এ সিবি মানে এই যে এই কোণটুকুর মান চাচ্ছে, এইটুক কত, ঠিক আছে, ওইটুক কত। এখন এইখানে সবার যে ভুলটা প্রথমে হয়ে যাবে বা হওয়ার সম্ভাবনা, সেটা হচ্ছে, মনোযোগ দেন প্লিজ, এখানে ভুল যেটা হতে পারে সেটা হলো অনেকে চিন্তা করতে পারে যে এই কোণ আর এই কোণ মনে হয় একান্তর কোণ, এই কোণ আর এই কোণ মনে হয় একান্তর কোণ। আচ্ছা, একান্তর কোণ হওয়ার শর্ত কি? একান্তর কোণ হওয়ার শর্ত কি? একান্তর কোণ হতো, একান্তর কোণ হতো যদি একটু তাকায় দেখেন, আমি ওই জিনিসটুকু আগে দেখাই। দেখেন একান্তর কোণ, এই যে এই কোণ আর এই কোণ, এরা একান্তর কোণ, কথা সত্য, কিন্তু এখানে কি এইভাবে আছে? দেখেন তো, হ্যাঁ, এই রেখা আর এই রেখা সমান্তরাল এবং এইটা কিন্তু এদের ছেদক, কিন্তু জিনিসটাতে এমন না। এরকম যদি থাকতো তাহলে এইটার সাথে এটা সমান্তরাল হতো, কিংবা এখানে যদি আমি একটু করে দেই, দেখেন এখানে যদি একটু বাড়াই দেই, এদিকে একটু বাড়াই দেই, এদিকে একটু বাড়াই দেই, তার মানে ঘটনাটা কখন হতো? যদি এই পুরোটা হতো, হ্যাঁ, এই পুরোটা হতো, সাথে যদি এই পুরোটা হতো, তাহলে আমরা বলতাম যে একান্তর কোণ। কিন্তু এটা এই ভুলটা যেন না হয়, হ্যাঁ, এই ভুলটা যেন না হয়, খেয়াল করেন। তাহলে এখানে আমি কি কি বের করতে পারি? এই কোণটা বের করতে গেলে, যে এই কোণের মানটা বের করতে গেলে আমার কি লাগবে? দেখেন আমি এখান থেকে একটা জিনিস আমি বলতে পারছি, সেটা হলো যে এই কোণটার মান 90 ডিগ্রি। এইটুকু বুঝছেন কিনা বলেন? এই কোণটার মান 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ। কিভাবে অর্ধবৃত্তস্থ কোণ? এই দেখেন, এই যে এই যে এই যে এই যে এটা, এইটা যেহেতু অর্ধেক বৃত্ত, তার মানে এই যে এই যে কোণটা, এই কোণটা কিন্তু এই অর্ধেক বৃত্তের উপর দাঁড়ায় আছে, এই যে, কারণ এটা তো বৃত্তের, এটা কি বৃত্তের ব্যাস না? তার মানে এটা হচ্ছে, এইটুকু হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এই পুরোটা না কিন্তু, শুধু এইটুক অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ কত? 90 ডিগ্রি। এখন অনেকে মনে করবে এটা 90 মানে এটা 90 না, এই দুটোতে একান্তর কোণ না, আগে বুঝতে হবে এটা। এখন প্রশ্ন হলো, এই কোণের মানটা 55 ডিগ্রি প্রশ্নে কিন্তু উল্লেখ আছে, আছে না? তাহলে এই কোণ যদি 55 হয় আর এই কোণটা 90, আমরা বুঝে গেছি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে কি আমি এই কোণের মানটা বের করতে পারবো না? কেন? কারণ এডিসি একটা ত্রিভুজ আর কি, সমকোণী ত্রিভুজ হোক যাই হোক, ত্রিভুজ কিনা। তাহলে ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এডিসি, এই এডিসি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে এই কোণের মানটা আমি যদি এক্স ধরি, তাহলে 90 প্লাস 55 প্লাস এই যে এইটুকু আমি এক্স ধরছি, এক্স, হ্যাঁ, এক্স ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। 90 আর 55 কত হচ্ছে? 5 9 আর 5 145 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 180। তাহলে এক্স ইকুয়াল টু কত? 180। এই 45 এই পাশে চলে যাবে, 145। তাহলে কত হচ্ছে? 35। তার মানে এক্স এর মান 35। এক্স মানে কোনটা? এক্স মানে এই যে এইটুক 35 ডিগ্রি। এইটুক বুঝছেন কিনা বলেন? তাহলে আমরা এইটা বের করে ফেললাম, আস্তে আস্তে আগাচ্ছি। এখন আমি কিন্তু আরেকটা জিনিস জানি। দেখেন এখানে এ বি সি ডি একটা চক্রীয় চতুর্ভুজ, খেয়াল করে দেখেন প্লিজ। এখানে এ বি সি ডি একটা চক্রীয় চতুর্ভুজ, এ বি সি ডি। এ বি সি ডি একটা কি চক্রীয় চতুর্ভুজ বলা যায়। কিভাবে চক্রীয় চতুর্ভুজ? এটা চক্রীয় চতুর্ভুজ এই কারণে, দেখেন
এটা চক্রীয় চতুর্ভুজ এই কারণে যে এই চতুর্ভুজের চারটা শীর্ষ দিয়ে কিন্তু বৃত্ত গেছে, তার মানে বৃত্তস্থ চতুর্ভুজ। আর আমরা জানি চক্রীয় চতুর্ভুজ আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180। তাহলে এই যে এ বি সি ডি এই যে চতুর্ভুজ, এই কোণ আর এই কোণ, এই দুইটার সমষ্টি 180 হবে, তাই কিনা? তাহলে 180 থেকে যদি 55 বাদ দিয়ে এইটার মান পাবো, তার মানে কোণ বি এর মান কত হবে? কোণ বি হবে 180 মাইনাস 55। তাহলে 55 বিয়োগ হলে কত হচ্ছে? 35। 180 মাইনাস 55 তাহলে কত হচ্ছে? 125 হচ্ছে। হ্যাঁ, 5 125। তার মানে এই যে এই কোণটা, এটা হলো 125 ডিগ্রি। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করেন, এই কোণ আর এই কোণ এরা কিন্তু একান্তর কোণ, এরা কিন্তু একান্তর কোণ। কিভাবে দেখেন, ওইখানে আপনি দেখেন, এটা হলো ছেদক, এটা হলো ছেদক, এই যে এই পাশেরটা আর এই পাশেরটা এরা কি একান্তর কোণ না? এই যে এই রেখা আর এই রেখা সমান্তরাল হলে এরা দুজন একান্তর কোণ, আর একান্তর কোণ পরস্পর সমান হয়, তার মানে এটা 35 হলে এটা 35 হবে। ঠিক আছে, এখন দেখেন এ বি সি যে ত্রিভুজটা আছে, খেয়াল করেন প্লিজ, এখানে এ বি সি যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তার মধ্যে এই কোণের মান 35, এই কোণের মান 125, তাহলে এটা পাবেন না? তাহলে এবার লিখবেন ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর কত? 125 প্লাস হচ্ছে 35 প্লাস এই কোণটাকে আমি ওয়াই ধরলাম, হ্যাঁ, প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত? 180। ওই ওয়াই এর মানই বের করতে হবে। 125 আর 135 কত হয়? 125 আর 35, এটা 5 5 5 10 0, 3 2 5 আর 1 6, 160। 160 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে? এই 180 থেকে এই 160 এর পাশে বিয়োগ হবে, তার মানে 20 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 20 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? 20 ডিগ্রি। ক্লিয়ার? দেখেন অঙ্কটা কিন্তু দেখে খুব সিম্পল মনে হচ্ছে, কিন্তু দেখেন ওই একটা কোণ বের করতে যায় দুনিয়ায় এখানে যত কোণ আছে সবগুলোকে বের করা লাগছে, তার আগে কিন্তু এখানে সমাধানে আমি যেতে পারছি না। দেখছেন, যত কোণ এই জায়গায় আছে সব বের না করা পর্যন্ত ওই কোণের মানটা বের হলো না। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তবে আরো একভাবে করা যাবে, আরো একভাবে করা যাবে, যদিও মানে ব্যাপারটা একই আসতেছে, একই আসতেছে। দেখেন এই পুরো কোণ, এই পুরো কোণ আর এই পুরো কোণ, এই দুইটা কোণ সমান হবে, হবে কি না? হবে না? না, সমান হবে না। এই কোণ আর এই কোণ, এই দুই কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি হবে, কারণ বিপরীত দুই কোণের সমষ্টি 180। ওভাবেও সলভ করতে পারেন। মানে আমি বোঝাতে চাচ্ছি যে এই কোণ, এই ছোট্ট একটা কোণ বের করতে যায় এখানে যত কোণ আছে সব বের করা লাগলো। আমি আরো একবার সিম্পলি বুঝাই দিচ্ছি। দেখেন এখানে এই কোণের মানটা 55 আমাদের দেওয়া আছে, আর এই যে দেখেন এই যে এই কোণটা হলো অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, এই যে এই দেখে বুঝতে পারেন যে অর্ধবৃত্তস্থ কোণ মানে 100 কোণ, তার মানে এই কোণটা 90। তাহলে এই কোণ আর এই কোণ, এই দুই কোণের মান জানা, তার মানে এই কোণের মানটা আমরা বের করে ফেলবো। কিভাবে? এই দুইটা যোগ করে 180 থেকে বিয়োগ করলে আমরা এটা পাবো কত ডিগ্রি? 35 ডিগ্রি। আবার এই যে এইটা যেহেতু একটা চক্রীয় চতুর্ভুজ, তার মানে এর বিপরীত দুই কোণের সমষ্টি 180, এইটা আর এটা যোগফল 180। তাহলে 180 থেকে এটা বাদ দিলে এটা পাবো কত ডিগ্রি পাচ্ছি? 180 থেকে এটা বাদ দিলে পাচ্ছি হচ্ছে 125। এখন এই কোণ আর এই কোণ একান্তর কোণ, তাহলে এটা 35 হলে এটা 35। এবার এই ত্রিভুজের মধ্যে এই কোণ আর এই কোণের যোগফল 180, তাহলে 180 থেকে এই দুইটার যোগফল বাদ দিলে এটা পাবো। খুবই সিম্পল। ওকে, নেক্সট চিত্রে এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্ন আসছে অনেকবার, খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে নোট দিয়ে বিশেষ দ্রষ্ট বা বিশেষ কোনো কিছু লিখে রাখবেন যাতে বারে বারে এটা রিভিশনের সময় চোখে পড়ে। চিত্রে এবিসি সমকোণী ত্রিভুজ, এখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এই যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, আর এই যে এই কোণটা সমকোণ, যেহেতু এই চিহ্ন দেওয়া আছে মানে বুঝতে হবে এটা সমকোণ। বলছে ও বিন্দু এসি এর মধ্যবিন্দু, হ্যাঁ এই ও বিন্দু হচ্ছে এসি এর মধ্যবিন্দু, এসি মানে এই পুরোটা, তাহলে এসি এর মধ্যবিন্দু এটা। এখন এসি ইকুয়াল টু 10 সেন্টিমিটার, এসি মানে এই পুরোটা 10, তার মানে এইটুক 5, এইটুক বুঝছেন কিনা বলেন? যেহেতু ও হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাইলে এই পুরোটার দৈর্ঘ্য যদি 10 হয়, তাহলে এটা মধ্যবিন্দু হলে তাহলে এদিকে অর্ধেক এদিকে অর্ধেক, তার মানে পুরোটা 10 হলে এদিকে 5 এদিকে 5। বলছে ওবির ভ্যালু কত? ওবি মানে এই যে এই মানটা চাইছে। শোনেন, যদি এই টাইপের প্রশ্ন আসে তখন আপনার কাজ কি জানেন? আপনার কাজ হচ্ছে এই ত্রিভুজের চারপাশ দিয়ে একটা বৃত্ত আঁকা ফেলা, এই ত্রিভুজের 3 কোণা দিয়ে যায় এরকম একটা বৃত্ত আঁকা ফেলা। সবাই মনোযোগ দেন, কেন আঁকাচ্ছি আমি বুঝাবো।
আমরা কিন্তু পড়ছি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, পড়ছি কিনা? মানে সোজা কথা সমকোণী ত্রিভুজের 3 কোণা দিয়ে যে বৃত্তটা যাবে, হ্যাঁ সমকোণী ত্রিভুজের, আমরা এটা পড়ছি না যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এই যে যদি এই যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, পড়ছে কিনা? মানে যে ত্রিভুজের 3 কোণা দিয়ে একটা বৃত্ত যাবে এবং সেই ত্রিভুজটা যদি অর্ধবৃত্তের উপর দাঁড়ায় থাকে, মানে একদম মাঝখান দিয়ে যায়, যদি এই যে ব্যাস দিয়ে যাচ্ছে, এই কোণ 90 হয়। তাহলে এই যে কোণটা 90 ডিগ্রি, তাকান এদিকে, এই যে এই কোণটা যে 90 ডিগ্রি, এই যে দেওয়া ছিল, তো এই কোণটা যদি 90 হয়, মনে রাখবেন সমকোণী ত্রিভুজের 3 কোণা দিয়ে যদি একটা বৃত্ত আঁকানো যায়, সেই বৃত্তের ব্যাস আর ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ একই হয়। এই কথাটা কি বুঝছেন? এই কথাটা কি বুঝছেন? এটা কি বুঝেন? সমকোণী ত্রিভুজের এই যে সমকোণী ত্রিভুজের 3 কোণা দিয়ে যদি বৃত্ত আঁকানো যায়, বৃত্ত, হ্যাঁ দেখেন আমি এটা দেখাই দিচ্ছি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে অর্ধবৃত্তস্থ কোণ না, এটা অর্ধবৃত্তস্থ কোণ না, এই যে অর্ধেক বৃত্তের উপর দাঁড়ায় আছে, তার মানে এটা 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে সমকোণী ত্রিভুজের 3 কোণা দিয়ে যে বৃত্ত যাবে, সেই বৃত্তের ব্যাস আর এই সমকোণী ত্রিভুজের অতিভুজ একই জিনিস। এটা বুঝছেন কিনা বলেন প্লিজ? এই কনসেপ্টটা মাথায় রাখেন, নোট দিয়ে লিখে রাখবেন যে সমকোণী ত্রিভুজের 3 কোণা দিয়ে যে বৃত্তটা যাবে, সেই বৃত্তের ব্যাস আর ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ একই। দেখে তাই না? এইটা কি সমকোণী ত্রিভুজের অতিভুজ না? কারণ এটা সমকোণ হলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ। আবার এই জিনিসটা কি এই বৃত্তের ব্যাস না? ইয়েস। তার মানে সমকোণী ত্রিভুজের 3 কোণা দিয়ে যে বৃত্ত যায়, তার ব্যাসই হলো সমকোণী ত্রিভুজের কি? সমকোণী ত্রিভুজের অতিভুজ। তার ব্যাসই হলো সমকোণী ত্রিভুজের অতিভুজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সমকোণী ত্রিভুজের 3 কোণা দিয়ে যদি কোনো বৃত্ত যায়, সেই বৃত্তের ব্যাসই হচ্ছে অতিভুজ। তাহলে যখন আপনার এরকম স্কেচ চলে আসবে যে এই দৈর্ঘ্যটা চাইবে, দেখবেন খেয়াল করে দেখেন, এই দৈর্ঘ্যটা চাইবে, তখন আপনি মনে মনে খেয়াল করেন, মনে এর 3 কোণে একটা বৃত্ত যখন আঁকাবেন, তখন দেখেন এদিকে তাকান। তাহলে এই যে ত্রিভুজটা ছিল, এখানে সমকোণী ত্রিভুজ ছিল, কি করে বুঝলাম সমকোণী ত্রিভুজ? এখানে বলাও আছে, আর এই কোণটা সমকোণ দেখানো ছিল, দেখেন এই কোণটা সমকোণ দেখানো ছিল, তাই না? তো এই কোণটা যেহেতু সমকোণের বিপরীত বাহু, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে অতিভুজ কোনটা? এখানে অতিভুজ হচ্ছে এই যেটা অতিভুজ, হ্যাঁ। তাহলে অতিভুজ, তাহলে এটা যদি অতিভুজ হয়, তাহলে এই অতিভুজটাই কিন্তু কি? এই অতিভুজটাই কিন্তু এই বৃত্তের ব্যাস। তাহলে ব্যাস আর এই যে ও বিন্দু, এই ও বিন্দুটা যেহেতু ব্যাসের মধ্যবিন্দু না, এটা কি এই ও বিন্দু কি এই ব্যাসের মধ্যবিন্দু না? আর মধ্যবিন্দু মানেই তো কেন্দ্র, তার মানে এটা হচ্ছে কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে এই যে দূরত্ব, এটা হলো পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হলো ব্যাসার্ধ। ইয়েস, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এই যে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে এইটাও তো পরিধি পর্যন্ত দূরত্ব, তাই না? তাহলে কেন্দ্র থেকে এটাও পরিধি পর্যন্ত দূরত্ব, আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ বলে। তাহলে এইটুকু যদি ব্যাসার্ধ হয়, তাহলে এইটুকু ব্যাসার্ধ, তাহলে এইটুকু যদি 5 হয়, তাহলে এইটুকু 5। অঙ্ক আর করার দরকার নেই, খালি বুঝলেই হয়েছে। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। আমি এর আগেও ত্রিভুজেও কিন্তু এরকম অঙ্ক কয়েকটা রেখে আসছিলাম, হ্যাঁ ত্রিভুজে এরকম কয়েকটা অঙ্ক রেখে আসছিলাম, যে সমকোণী ত্রিভুজ ছিল বলে আমি করাইছিলাম না। সেই অঙ্কগুলো আপনি এইভাবে করবেন, আমি দেখাই দিব নি দরকার সামনে ক্লাসে। নেক্সট, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ত্রিভুজ এ বি সি অন্তর্লিখিত। ত্রিভুজ এ বি সি অন্তর্লিখিত বলতে বোঝাচ্ছে যে ত্রিভুজ এ বি সিটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ভেতরে আছে এবং ওই ত্রিভুজের 3 কোণা দিয়ে একটা বৃত্ত গেছে, ব্যাস। এই বৃত্তটা কি? ত্রিভুজ এবিসি এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ত্রিভুজ এবিসি অন্তর্লিখিত। এর মানে হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা ত্রিভুজ এবিসি এর 3 কোণা দিয়ে গেছে, ব্যাস। মানে ত্রিভুজটা ভিতরে আছে, বৃত্তের ভিতরে আছে। ওয়াই ইকুয়াল টু 112 ডিগ্রি। ওয়াই বলতে কোনটাকে বোঝাচ্ছে জানেন? ওয়াই বলতে এই যে এটা 112। ওকে ফাইন, এটা 112। ওকে, বলছে এক্স এর মান কত? এক্স বলতে কোনটাকে বোঝাচ্ছে? এক্স বলতে এই যে এটাকে বোঝাচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করেন,
ওয়াই ইজ ইকুয়াল টু 112। আচ্ছা দেখেন এই কোণ আর এই কোণ এই দুটো সমান হবে, এটা কি বোঝেন? এই দুটা বোঝেন কিভাবে বলেন তো? কারণ এখানে এই যে ত্রিভুজ দেখেন, একটু তাকান, ত্রিভুজ ওবিসি ওবিসি ওবিসি, এই ওবিসি ত্রিভুজে, ত্রিভুজ ওবিসি এ ওবি ইকুয়াল টু ওসি, কারণ ওবি এবং ওসি উভয়ই কিন্তু কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। দেখেন কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে ব্যাসার্ধ, তাই না? তার মানে এই যে কেন্দ্র এখান থেকে এই পর্যন্ত দূরত্ব ওসি, এটা কি ব্যাসার্ধ না? ইয়েস। আবার এখান থেকে এই পর্যন্ত কেন্দ্র পরিধি পর্যন্ত দূরত্ব এটা ওবি, এটাও কিন্তু ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ না, আর ব্যাসার্ধ কি হয়? সমান হয়। তার মানে এই বাহু আর এই বাহু সমান। এর মানে কি বলা যায় না ওবিসি ত্রিভুজের ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ? ওবিসি ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ, আর আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। তাহলে এই বাহুর বিপরীত কোণ মানে এইটা, এই বাহুর বিপরীত কোণ মানে এইটা, এই দুটো সমান। তার মানে এই কোণটা যদি এক্স হয়, এই কোণটাও এক্স, বলা নাই, বুঝে নিতে হবে, এই কোণের মানটাও এক্স। এইবার বলেন ওবিসি ত্রিভুজের যে তিনটা কোণ, এটা 112 ডিগ্রি দেওয়া আছে প্রশ্নে, এটা এক্স, এটা এক্স, তিন কোণের সমষ্টি কি? 180। তাহলে ওবিসি ত্রিভুজের কোণ এক্স প্লাস কোণ 112 প্লাস কোণ এক্স, এই যে এই কোণটা আর 112 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এই এক্স আর এক্স কত? 2x ইজ ইকুয়াল টু 180, এই 112 এই পাশে এসে বিয়োগ হবে। তাহলে 2x ইজ ইকুয়াল টু 180 থেকে 100 বাদ দিলে 80, আর 10 বাদ দিলে হচ্ছে 70, 68। তাহলে 2x ইজ ইকুয়াল টু যদি 68 হয়, তাহলে x এর মান কেমনে পাবেন? এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে 68 ডিভাইডেড বাই 2 মানে 34। খুবই সিম্পল। ওকে, বুঝতে হবে এই যে এই সব যদি না বোঝেন যে এইটা আর এটা সমান, তাহলে কিন্তু অঙ্ক হবে না। হ্যাঁ, চিত্র দেখে বুঝতে হবে। নেক্সট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিবি স্পর্শক। পিবি মানে কোনটা? এই যে পিবি মানে এটা হলো স্পর্শক। ওকে ফাইন। ও কেন্দ্র বিশিষ্ট পিবি স্পর্শক। এবি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, ব্যাস স্পর্শবিন্দুগামী ব্যাস এবি, এই যে এ বি এটা হলো স্পর্শবিন্দুগামী ব্যাস, মানে এই যে স্পর্শবিন্দু না, এই স্পর্শবিন্দুগামী ব্যাস। আমরা কি জানি কোন একটা স্পর্শক এই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ বা ব্যাসের উপর লম্ব, মানে এই কোণটা 90। প্রশ্নে দেওয়া না থাকলেও বুঝে নিতে হবে এই কোণটা 90, তাই না? আমরা তো পড়ছি যে স্পর্শক এই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ বা ব্যাসের উপর লম্ব। এবার বলছে ওপিবি ইকুয়াল টু 10 ডিগ্রি। ওপিবি মানে কোনটা? ও পিবি মানে এই কোণটা 10 ডিগ্রি, এই কোণের মানটা 10 ডিগ্রি হলে কোণ বিএসি কত? বিএসি বলতে কোনটা বোঝাচ্ছে? বিএসি মানে এই কোণের মানটা বের করতে বলছে। বুঝছেন কিনা বলেন? এই কোণের মানটা বের করতে বলছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এই কোণটা 10 ডিগ্রি আর এই কোণটা 90 ডিগ্রি। কেন? কারণ আমাদের বলে দিছে এটা হলো স্পর্শবিন্দুগামী ব্যাস আর এটা হলো স্পর্শক। তাহলে স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসের উপর লম্ব, মানে এই কোণটা কি? 90। আচ্ছা, এটা 10 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণের মানটা বের করে ফেলতে পারবো না? ইয়েস পারবো। কিভাবে? কারণ এই যে পিবিও একটা সমকোণী ত্রিভুজ, পিবিও সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তাহলে এইটা যদি 90 হয়, এটা যদি 10 হয়, তাহলে এই দুটো যোগ করলে হয় 90 প্লাস 10, 90 প্লাস 10 100। তার মানে এই কোণ আর এই কোণের সমষ্টি 100। তাহলে 180 থেকে যদি এই দুই কোণের সমষ্টি 100 আমি বাদ দেই, তাহলে কি 80 পাবো না? ইয়েস। তার মানে এই কোণের মানটা 80, এই কোণের মানটা 80। এইবার একটু তাকান, এই কোণটা হচ্ছে এই চাপের উপর দণ্ডায়মান। খেয়াল করেন, এই যে আবার এই কোণটাও কিন্তু এই চাপের উপর দণ্ডায়মান। তার মানে এই কোণ আর এই কোণ একই চাপের উপর দণ্ডায়মান, তাই কি না? তাহলে একই চাপের উপর দণ্ডায়মান এই বৃত্তস্থ কোণ এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক আমরা পড়ছি। ইয়েস। তার মানে এই কোণের মানটা জানলে কিন্তু এটা পাবো। এই জন্য কিন্তু এটা বের করতেছি। এটা কেন বের করতেছি আগে বুঝতে হবে, কারণ এটার সাথে এটা রিলেটেড। এটা যদি জানতে পারি কোনোভাবে এটা বের করে ফেলতে পারবো। তাহলে এই কোণের মানটা বের করছে 80 ডিগ্রি, তাহলে 80-র অর্ধেক এটা হবে 40 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে 40। থিওরি যে ভালো বোঝে, হ্যাঁ থিওরি বুঝলে পরে জ্যামিতি মজার, থিওরি না বুঝলে কিন্তু খবর আছে। নেক্সটে কি আছে? নেক্সটে আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজ এবিসি।
ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজ, মানে এই ত্রিভুজটা বৃত্তে অন্তর্লিখিত, মানে ত্রিভুজটা বৃত্তে অন্তর্লিখিত, মানে বৃত্তের অন্তরে অবস্থিত, বৃত্তের ভেতরে। ওকে ফাইন, এই দেখাইছি। BAO ইজ ইকুয়াল টু 30। BAO দেখেন, BAO দেখেন, BAO মানে এই কোণটা 30, বুঝছেন? তাহলে এই কোণের মানটা 30। ওকে ফাইন, এই কোণের মান 30। BCO ইকুয়াল টু 40। BCO এই যে BCO মানে এই কোণটা, তাহলে এই কোণটা কত? 40, তাহলে এইটুকু হচ্ছে 40। ওকে ফাইন। এবার কি বলছে, কোণ AOC কত? AOC বলতে কাকে বোঝাচ্ছে? AOC এই যে AOC মানে এই কোণের মানটা চাচ্ছে, বুঝছেন? তাহলে এই কোণটা বের করতে বলছে। এখন একটু তাকান, এই কোণের মান যদি আপনি বের করতে চান, তাহলে এই কোণের সাথে রিলেটেড কিন্তু এই কোণটা, খেয়াল করে দেখছেন? এই কোণের সাথে রিলেটেড কিন্তু এই কোণটা, কারণ এই কোণটা এবং এই কোণটা উভয়েই এই চাপের উপর দণ্ডায়মান। বোঝা যাচ্ছে কিনা বলেন তো? এই কোণটা এবং এই কোণটা উভয়েই এই চাপের উপর দণ্ডায়মান। তার মানে এই কোণটা হলো কেন্দ্রস্থ কোণ, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এই পুরোটা। তাহলে আমি কোনোভাবে যদি এই পুরো কোণের মানটা বের করতে পারি, তাহলে এর ডাবল হবে এইটা। তাহলে এই কোণটা আমার বের করার কনসেপ্ট, এই পুরোটা। এখন দেখেন একটা জিনিস একটু খেয়াল করেন, এই OC আর এই OB এই দুইটা কিন্তু সমান হবে। ত্রিভুজ OBC এই যে ত্রিভুজ OBC সমদ্বিবাহু, কিভাবে? এই যে OBC এই ত্রিভুজটা সমদ্বিবাহু, এই যেটা কিভাবে সমদ্বিবাহু? কারণ এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হলো কি? বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তের ব্যাসার্ধ কি হয়? সমান হয়। একই বৃত্তের ব্যাসার্ধ কি সমান না? একটা নির্দিষ্ট বৃত্তের ব্যাসার্ধ যে পাশ দিয়ে আঁকান সমান, তার মানে এই বাহুর মান আর এই বাহুর মান সমান। সমান বাহুর বিপরীত কোণ সমান, তার মানে এই OBC ত্রিভুজের এই কোণ যদি এই কোণের এই বাহুর বিপরীত কোণ এইটা, যে এইটা আর এই বাহুর বিপরীত কোণ এটা, এই দুটো সমান। তাহলে তার মধ্যে এই মান 40 দেওয়া আছে, তার মানে এটা দেওয়া নাই 40, বুঝে নিতে হবে এটা 40। ক্লিয়ার? আবার ত্রিভুজ AOB এই যে ত্রিভুজ AOB এটাও সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ AOB এটাও সমদ্বিবাহু ত্রিভুজ। খেয়াল করে দেখেন, AOB এটাও সমদ্বিবাহু ত্রিভুজ। কিভাবে? এই যে AOB এই যেটা সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ হচ্ছে দেখেন, কারণ হচ্ছে এই কেন্দ্র থেকে এটা পরিধি পর্যন্ত দূরত্ব মানে ব্যাসার্ধ, কেন্দ্র থেকে এটা পরিধি পর্যন্ত দূরত্ব মানে ব্যাসার্ধ, মানে এই বাহু আর এই বাহু সমান। তাহলে এই বাহুর বিপরীত কোণ মানে এই যে এইটা, বুঝেন? কিন্তু এই পুরোটা না, কিন্তু এই বাহুর বিপরীত কোণ মানে এইটা, এই ত্রিভুজের অন্তর্গত। আবার এই বাহুর বিপরীত কোণ মানে এইটা, এই দুটো সমান। তার মধ্যে এটা 30 হলে এই যে এইটুক 30, এইটুক মানে কোনটুক? এইটুক। তাহলে এইটুক 40, এইটুক 30, তাহলে এই পুরোটা কত? 40 আর 30 70, বুঝছেন কিনা বলেন? 40 আর 30 70, তাহলে এইটুক 40 এইটুক 30, তাহলে এই পুরোটা হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এই পুরোটা 70 ডিগ্রি, মানে এই কোণটা 70 ডিগ্রি। তাহলে এটা 70 ডিগ্রি, এটা হবে 70 এর ডাবল। কারণ কি? একই চাপের উপর দণ্ডায়মান এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের ডাবল। তার মানে এইটুক 70, কিভাবে? এই যে 40 আর 30 70, তাহলে এটা হবে 70 ডাবল 140, বুঝছেন? এই অঙ্কটা কি বুঝছেন? ইম্পর্টেন্ট কিন্তু, বুঝতে হবে। বুঝছেন কিনা বলেন তো প্লিজ কাইন্ডলি। আমি একটু পানির বিরতি নেব, কিন্তু পানি তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এইভাবেই করতে হবে, নট নেসেসারি। আরো একটা উপায় আছে, দেখেন। এই প্রশ্নে বলা আছে BAO এটা 30, এই কোণটা 30, ওকে, এই কোণটা 30। তারপর হচ্ছে BCO মানে এই কোণটা হচ্ছে 40। দেখেন এই যে ত্রিভুজ, এই যে তাকান, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান, কারণ এইটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তো এটা 40 হলে এটা 40, কারণ সমান বাহুর বিপরীত কোণ সমান। আচ্ছা, আবার এই ত্রিভুজের এই কোণ আর এই কোণ সমান, কারণ এই বাহু আর এই বাহু সমান। তাহলে এটার বিপরীত কোণ এটা এটার বিপরীত কোণ এটা, আর এটার বিপরীত কোণ এটা সমান। তাহলে এটা 30 হলে এটাও 30 হবে। এবার তাকান, এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি
এই এই কোণের মানটা কিন্তু বের করতে পারবেন কিভাবে, কারণ এই যে এই কোণ এই কোণ এই কোণ, এটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাই এইটুক 40 এইটুক 40, তাহলে 40 40 যোগ করলে কত হয় 80 হয়। তাহলে 180 থেকে যদি এই দুইটার বিয়োগফল 80 বাদ দেন তাহলে 100 ডিগ্রি কোনটা, এই যে এটা 100, এটা বুঝছেন কিনা বলেন, এটা 100, তাহলে এইটা যদি 100 হয়, খেয়াল করে দেখেন প্লিজ, এই কোণটা যদি 100 হয়, ওকে ফাইন, এখন এই কোণটা আপনি বের করতে পারবেন এই যে এটা কিভাবে, কারণ দেখেন এখানে এ বি ও এই ত্রিভুজের এই কোণ 30 এই কোণ 30, তাহলে 30 আর 30 যোগ করলে কত হয় 60, তাহলে 180 থেকে এই দুই কোণের যোগফল 60 বাদ দিলে 120, তার মানে এই যে কোণটা এটা ত্রিভুজের এই 3 কোণ বুঝছেন, এটা 120, তাহলে এইটুকু 100 এটা 120, কিন্তু এই কেন্দ্রে মোট কোণ কত, মোট কোণ 360, তাহলে মোট 360 থেকে এই কোণ 100 আর এই কোণ 120, এই যে দেখা যাচ্ছে দেখেন এটা 100 বের হয়েছিল 100, আর এই যে এইটুক 120, তাহলে এইটুক পাবেন না, ওইটুকুই তো বের করতে বলছে, তাহলে 120, এই যে 120 আর 100 যোগ করলে হয় 220, এই 300 এই টোটাল 360 থেকে এই 220 বাদ দিলে পারো বেরোবে, তাহলে 360 মাইনাস 220 140, মানে আপনি যেভাবে আগান কোনো সমস্যা নাই, একভাবে পারলেই হয়েছে। ওকে, এখন আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। আমাদের নেক্সট প্রশ্ন নাই, মানে র্যান্ডম প্রবলেমস এই টাইপের গুলো এখানেই শেষ। আমি একটা প্রশ্ন একটু এক্সট্রা ভাবে লিখে দিব, এটা আমাদের মানে বইয়ে নাই, আপনারা একটু তুলে নেবেন প্লিজ, কাইন্ডলি একটু তুলে নেবেন, হ্যাঁ একটা চিত্র তুলে নেবেন। আচ্ছা, একটা চিত্র দেওয়া আছে এখানে, একটা চিত্র দিছে, চিত্রটা এ ও বি, এ ও বি, হ্যাঁ আচ্ছা, আর এখানে আচ্ছা ঠিক আছে, এটা এখানে পড়বে, হ্যাঁ মানে এটা একটা বাহু, আচ্ছা ও এই বাহুটা দেওয়া নেই, এই বাহুটা দেওয়া নেই, এটা দেওয়া নেই, হ্যাঁ এটা দেওয়া নেই এখানে, আচ্ছা এই জিনিসটা একটু এদিক দেওয়া দরকার ছিল, ভুল হয়েছে আমার, এটাকে যদি এইদিকে দিয়ে এরকম দিই তাহলে সুবিধা হবে না, একটু না এই মানটা দিচ্ছে 20 ডিগ্রি, হ্যাঁ এটা হচ্ছে ডি সি। আচ্ছা বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস হলে এবি ব্যাস হলে কোণ এসিডি কত? এক নাম্বার অপশনে আছে 20 ডিগ্রি, 2 নাম্বার অপশনে আছে 35 ডিগ্রি, 3 নাম্বার অপশনে আছে 55 ডিগ্রি, 4 নাম্বার অপশনে আছে 70 ডিগ্রি। দেখেন হ্যাঁ বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত মানে এটা কেন্দ্র, ওকে ফাইন ফাইন ঠিক আছে, বৃত্তে এবি ব্যাস, এবি এই যে এটা হলো ব্যাস, এটা ব্যাস বলছে, তাহলে কোন এ সিডি, এ সিডি বলতে কাকে বোঝাচ্ছে বলেন তো, এ সি ডি মানে এই কোণের মানটা বের করতে বলছে। এখন দেখেন এই কোণের মানটা বের করতে গেলে আচ্ছা আরেকটা জিনিস দেওয়া আছে, এই দুইটাতে এরকম দাগ দেওয়া আছে, এরকম দাগ মানে ইকুয়াল বোঝায়, মানে এই বাহু আর এই বাহু সমান ত্রিভুজের, হ্যাঁ এরকম আমরা দুই বাহু সমান হলে এরকম দাগ দিতাম না, ওই দাগ, এটা কিন্তু চিত্রে দেওয়া আছে, তার মানে এই বাহু আর এই বাহু সমান, তার মানে এডিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এডিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এটুকু বুঝছেন কিনা বলেন, সমদ্বিবাহু এডিসি সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়, সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়,
তার মানে এই বাহুর বিপরীত কোণ মানে এইটা, আর এই বাহুর বিপরীত কোণ মানে এইটা, অর্থাৎ এই যে কোণটা বের করতে বলছে এইটা যদি এক্স হয় তাহলে এইটাও এক্স হবে, তাই কিনা? এখন একটা জিনিস চিন্তা করেন, আমরা যদি কোনোভাবে, খেয়াল করে দেখেন, আমরা যদি কোনোভাবে এই কোণটার মান বের করতে পারতাম তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যেত। কোনোভাবে যদি ওই কোণটা বের করতে পারতাম, তাই না? তাহলে অঙ্কটা হয়ে যেত। এখন একটা জিনিস খেয়াল করেন, যদি আমরা এইটা থেকে যদি এই বিন্দুটা যুক্ত করে দিই, এই যে এটা যদি যুক্ত করে দিই, তাহলে এর ভিতরে একটা চক্রীয় চতুর্ভুজ সৃষ্টি হচ্ছে। খেয়াল করে দেখছেন? তাহলে এর ভিতরে একটা চক্রীয় চতুর্ভুজ সৃষ্টি হচ্ছে, চক্রীয় চতুর্ভুজ। যদি এই যে বিন্দুটা, এটা কিন্তু চিত্র দেওয়া ছিল না, এই যে এই দুটা যুক্ত করার চিত্র দেওয়া ছিল না, কিন্তু যুক্ত কেন করতেছি? কারণ এর ভিতরে চক্রীয় চতুর্ভুজ সৃষ্টি হলে আমাদের ক্যালকুলেশন সহজ হবে। চক্রীয় চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 হয়, তাই আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যুক্ত করে দিয়ে আমি একটা চক্রীয় চতুর্ভুজ সৃষ্টি করলাম। এখন একটা জিনিস চিন্তা করেন, ত্রিভুজ এসিবি, তাকাবেন প্লিজ, ত্রিভুজ এসিবি অর এসিবি সমকোণী ত্রিভুজ, মানে আমি বোঝাতে যাচ্ছি কোণ এ সিবি অর্ধবৃত্তস্থ কোণ। বুঝছেন কিনা বলেন তো? অর্ধবৃত্তস্থ কোণ, এটা কি বোঝা যায়? কোণ এসিবি, যে এ সিবি এই কোণটা অর্ধবৃত্তস্থ। কেন? কারণ এই কোণটা দেখেন, এই যে অর্ধেক বৃত্তের উপর দণ্ডায়মান, কারণ এই কোণের এক পাও এই জায়গা, এই কোণের এক পাও এই জায়গা, তার মানে অর্ধেক বৃত্তের উপর দণ্ডায়মান, মানে এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তার মানে এই দাগটা দাগানোর পর, এই দাগটা কিন্তু চিত্রে ছিল না, আবার বলছি, এই দাগটা আমরা মানে অঙ্কটা করার সুবিধাতে জাগাইছি, তাহলে মানে এই কোণটা হয়ে গেছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এইবার একটা জিনিস খেয়াল করেন, এখন এ বি সি, এ সি বি ত্রিভুজের এই কোণ 90 আর এই কোণ 20 দেওয়া ছিল, তাহলে এই কোণটা বের করে ফেলতে পারবো না? পারবো, কারণ তিন কোণের সমষ্টি 180, তাহলে 90 আর 20 যোগ করেন, তাহলে 90 প্লাস 20 মানে 110। তাহলে এই 180 থেকে এই 110 ডিগ্রি বাদ দিলে 70 ডিগ্রি, তার মানে এই কোণের মানটা 70। এটুকু বুঝছেন কিনা বলেন? এই কোণটা যেহেতু 70, এইবার আমরা জানি এবিসিডি তো এখানে চক্রীয় চতুর্ভুজ বানায় ফেলছি, এবিসিডি, এ বি সি ডি চক্রীয় চতুর্ভুজ, তাহলে চক্রীয় চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180, তার মানে এই কোণ আর এই কোণের সমষ্টি হবে 180। তার মানে এই কোণটা যদি 70 হয় তাহলে এটা হবে 180 মাইনাস 70, 180 থেকে 70 বাদ দিলে 110, তার মানে এই কোণের মানটা 110। এটুকু বুঝছেন কিনা? এইবার আমি এই কোণের মানটা যদি পেয়ে গেছি, এবার আমি এই কোণ আর এই কোণ আর এই কোণ, তিন কোণের সমষ্টি 180 হবে, কারণ এবার আমি এ ডি সি ত্রিভুজের এই কোণটা এক্স, এই কোণটা এক্স আর এই কোণ 110, তাহলে তিন কোণের সমষ্টি 180, এডিসি ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এডিসি, এডিসি এর 110 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত? 180। এক্স আর এক্স যোগ করলে 2x, তাহলে এই পাশে হচ্ছে 180, এই 110 এই পাশে বিয়োগ হবে, তার মানে 70, তাহলে 2x ইজ ইকুয়াল টু 70, তাহলে x ইকুয়াল টু 70 ডিভাইডেড বাই 2, তার মানে 35, তাহলে উত্তর 35 ডিগ্রি। আপনারা কি বুঝছেন ব্যাপারটা কি বুঝছেন? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো, এই অঙ্কটা বুঝছেন কিনা? অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ, চিত্র কিন্তু এই দাগটা ছিল না, এই যে এই দাগটা ছিল না, একটু রেসপন্স করতে হবে প্লিজ। বুঝলেন কিনা একটু রেসপন্স করতে হবে, শুধু, আর কিছু না। এই দাগটা আমি দিয়ে নিছি শুধু, এটা ভিতরে একটা চক্রীয় চতুর্ভুজ হলে পরে অঙ্কটা করা সহজ। কেন? চক্রীয় চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি, যেহেতু চক্রীয় চতুর্ভুজ আঁকালে অঙ্কটা করা সহজ হয়, তাই আমি আঁকাইছি যে চক্রীয় চতুর্ভুজটা আঁকাই, দেখি কিছু একটা হয় কিনা। ওকে, আচ্ছা, তাহলে এই অঙ্ক শেষ। এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের স্পর্শক রিলেটেড আরো কিছু অঙ্ক আছে, কত থেকে আমি একটু দেখাই দিচ্ছি, স্পর্শকের সাথে সম্পর্কিত। আচ্ছা, আপনারা পেজ নাম্বার 362, আমাদের যে লেকচার বুক আছে, লেকচার বুকের 362 পেজে 79 নাম্বার প্রশ্ন, 79 নাম্বার প্রশ্ন, 79।
আচ্ছা, এই যে বৃত্তের স্পর্শক রিলেটেড থিওরি তো আমরা পড়ে ফেলছি, তাই না? এখন আমরা পড়বো হচ্ছে স্পর্শক রিলেটেড গাণিতিক সমস্যা। হ্যাঁ, দেখেন এখানে কি বলছে, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ। খেয়াল করেন, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ। আচ্ছা, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ মনে আছে? স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এটা একটা স্পর্শক, সরি এটা একটা স্পর্শক, সরি এটা একটা, হ্যাঁ এটা একটা স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তার মানে কেন্দ্র থেকে যে বিন্দুতে স্পর্শ করছে স্পর্শকটা, ওই বিন্দু দিয়ে যে ব্যাসার্ধটা যাবে সেই ব্যাসার্ধ। তাহলে এই হলো স্পর্শক আর এই হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, মানে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এক সমকোণ। তাহলে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে সি নাম্বার অপশন ইজ রাইট। ঠিক আছে, ওকে নেক্সট। বৃত্তের কোন বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়? খেয়াল করেন, বৃত্তের কোন বিন্দুতে, আমি কি বলছিলাম এখান থেকে 4 রকমের প্রশ্ন হতে পারে। বৃত্তের কোন বিন্দুতে একটি স্পর্শক, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের উপর সর্বোচ্চ 2টা স্পর্শক। হ্যাঁ, আর বৃত্তে কতগুলো স্পর্শক? একটা বৃত্তে অসংখ্য স্পর্শক। আর বৃত্তের অভ্যন্তরস্থ কোন বিন্দু থেকে বৃত্তের উপর কোন স্পর্শক অঙ্কন করা যায় না। ঠিক আছে না? ইয়েস। তার মানে বৃত্তের বলছে বৃত্তের কোন বিন্দুতে, তার মানে একটা বৃত্ত এর কোন একটা বিন্দুতে, মানে এই বিন্দুতে, তো এই বিন্দুতে একটাই আঁকা যাবে। কিন্তু যদি বলতো একটা বৃত্তে কতগুলো স্পর্শক আঁকা যায়, কোন বিন্দুতে কথা যদি না উল্লেখ থাকে, কোন আর কোন বিন্দুতে এই কথাটা যদি না থাকতো যে বৃত্তে কয়টি স্পর্শক আঁকা যায়, সেক্ষেত্রে তো অসংখ্য। আর যখন বলবে বৃত্তের কোন বিন্দুতে, কোন একটা বিন্দুতে কেবল একটা স্পর্শক আঁকা যায়, বুঝছেন কথাটা? পার্থক্য বুঝতে হবে কিন্তু প্রশ্নের। নেক্সট, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে, দেখছেন সবই প্রশ্ন, আমি যে কথা 4টা কেস কিন্তু বলছি। একটা হচ্ছে বৃত্তের কোন একটা বিন্দুতে কয়টা স্পর্শক? একটা। যদি বলতো বৃত্তে কতগুলো, একটা বৃত্তে কতগুলো স্পর্শক আঁকা যায়? অসংখ্য। বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের উপর কয়টা স্পর্শক আঁকা যায়? 2টা সর্বোচ্চ, এর বেশি আঁকা যাবে না। আর বৃত্তের অভ্যন্তরস্থ কোন বিন্দুতে বৃত্তের উপর কোন স্পর্শক অঙ্কন করা যায় না। এই 4টা কেস থেকে প্রশ্ন আসছে। তাহলে বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে কয়টি স্পর্শক আঁকা যায়? 2টা। এই যে এটা হলো বৃত্ত, এই বহিস্থ কোন বিন্দু থেকে এই পাশ দিয়ে একটা, এই পাশ দিয়ে একটা। 2টি বৃত্ত পরস্পর ছেদি, 2টি পরস্পর ছেদি মানে পরস্পরকে ছেদ করবে বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যেতে পারে? দেখেন সব প্রশ্ন এমনিতে পড়ায়নি, ওসব থিওরি। 2টি পরস্পর ছেদি বৃত্তে পরস্পরকে ছেদ করছে, এই যে পরস্পর ছেদি, এই চিত্র, এই পরস্পর ছেদি বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? তো আমি কি বলছিলাম, 2টা বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে তাহলে এই নিচ দিয়ে একটা স্পর্শক আঁকা যাবে, এই উপর দিয়ে একটা স্পর্শক আঁকা যাবে। সাধারণ স্পর্শক সর্বোচ্চ কয়টা? 2টা। তাহলে উত্তর হচ্ছে 2টা। ঠিক আছে, 2টি। আচ্ছা নেক্সট, 2টি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, তবে দেখেন 2টি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, স্পর্শ করছে, তবে কেন্দ্রদ্বয় হতে স্পর্শ বিন্দুগামী সরল রেখা দুটির অন্তর্ভুক্ত কোণ। আগে বোঝেন তো কি বলছে। দেখেন 2টা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, এই যে স্পর্শ করলো, তাহলে কেন্দ্রদ্বয় হতে মানে এই কেন্দ্র হতে স্পর্শ বিন্দু সেইটা। তাহলে 2টা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, তবে কেন্দ্রদ্বয় হতে মানে এই কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুগামী সরল রেখা, তার মানে এই কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুগামী সরল রেখা, মানে এই যেটা কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুগামী সরল রেখা, মানে কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু দিয়ে একটা সরল রেখা যাবে। আবার এই কেন্দ্র থেকেও স্পর্শ বিন্দুগামী সরল রেখা আঁকাতে হবে, এই যে। তাহলে কেন্দ্রদ্বয় থেকে মানে এই কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু দিয়ে সরল রেখা আঁকাতে হবে, আবার এই কেন্দ্র থেকেও স্পর্শ বিন্দু দিয়ে সরল রেখা আঁকাতে হবে। তাহলে এই সরল রেখা আর এই সরল রেখা মিলিত হলে এখানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে না? ইয়েস, তার মানে উত্তর হচ্ছে 180 ডিগ্রি। মানে কত? সরল কোণ। বোঝা গেছে বিষয়টা? আগে প্রশ্নটা বোঝেন কি বলছে। বৃত্তদ্বয় যদি পরস্পরকে স্পর্শ করে, তবে কেন্দ্রদ্বয় হতে স্পর্শ বিন্দুগামী সরল রেখা দুটির অন্তর্ভুক্ত কোণ। তাহলে কেন্দ্রদ্বয় থেকে, তাহলে এই কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুগামী সরল রেখা মানে এইটা, আর এই কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুগামী সরল রেখা মানে এইটা, এদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে? 180 ডিগ্রি বা এক সরল কোণ। নেক্সট, এ ও বি কেন্দ্র বিশিষ্ট 2টি বৃত্ত পরস্পর ও বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করছে। এ ও বি কত? কি বলছে? এ এবং বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই যে। তাহলে এটা হলো এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা হলো বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এই এ এবং বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে। তাহলে এই হলো স্পর্শ বিন্দু। কোন পরস্পরকে স্পর্শ করছে? পরস্পরকে ও বিন্দুতে স্পর্শ করছে, মানে এই স্পর্শ বিন্দুর নাম ও, এই যে যেটা লেখা তো যাচ্ছে না,
এই স্পর্শবিন্দুর নাম ও। তাহলে এ ও বি, কোন এ ও বি, কোন এ ও বি, এ ও বি মানে এই কোনটা, এই যে এ ও বি, তো এই কোনটা তো 180 ডিগ্রি, কোন এ ও বি মানে হচ্ছে এই যে এক সরল কোণ, কত ডিগ্রি, 180 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? ওকে, নেক্সট। বহিস্থ ও বিন্দু থেকে অঙ্কিত এবিসি বৃত্তে ও এ এবং ও বি দুটি স্পর্শক। অতএব কি বলছে, বহিস্থ ও বিন্দু, তার মানে এই ও বিন্দুটা হচ্ছে বহিস্থ, মানে কার বহিস্থ, এই বৃত্তের বহিস্থ, ধরেন এইটা ও বিন্দু থেকে এবিসি বৃত্ত। এবিসি বৃত্ত মানে কি, এবিসি মানে কি বোঝেন তো, এই এ বি সি হচ্ছে এই বৃত্তের উপর অবস্থিত তিনটা বিন্দু, এই জন্য এবিসি বৃত্ত বলতে বোঝায় বৃত্তের উপর অবস্থিত এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু হচ্ছে তিনটা আলাদা বিন্দু। তাহলে ও বহিস্থ কোনো বিন্দু ও থেকে এই এবিসি বৃত্ত, এই বৃত্তের নাম হচ্ছে এবিসি, তাহলে এটা এ, এটা বি, এটা হলো সি, এই যে এবিসি বৃত্ত। বলছে বৃত্তে ও এ এবং ও বি দুটি স্পর্শক, তার মানে এই ও থেকে এ পর্যন্ত এটা একটা স্পর্শক, ও থেকে বি পর্যন্ত এটা একটা স্পর্শক। বলছে অতএব, অতএব মানে কোনটা সত্য, তা আমরা কি জানি, কোন বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে দুইটা স্পর্শক আঁকা যায়, এই স্পর্শক দুইটার দৈর্ঘ্য সমান, তার মানে এই ও এ আর এই ও বি এর দৈর্ঘ্য কি হবে, সমান হবে, তার মানে ও এ ইজ ইকুয়াল টু ও বি। সি নাম্বার অপশন ইজ রাইট। নেক্সট, ও এবিসি বৃত্তের কেন্দ্র। কি বলছে, ও হচ্ছে এবিসি বৃত্তের কেন্দ্র, তার মানে এটা হচ্ছে এবিসি একটা বৃত্ত, এই যে এ বি সি, আর এই হলো ও, কেন্দ্র ও। এবার হচ্ছে এটি এবং বিটি উক্ত বৃত্তের দুইটি স্পর্শক। এটি এবং বিটি উক্ত বৃত্তের দুইটা স্পর্শক, এটি এবং বিটি। তাহলে টি কোথায় পাবো, টি, টি হলো এই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু। কি করে বুঝলাম, কারণ এটি হচ্ছে বৃত্তের একটা স্পর্শক, বিটি একটা স্পর্শক। এখন এই এ আর বি তো ভাই এবিসি বৃত্ত, মানে এ আর বি তো ভাই বৃত্তের উপর অবস্থিত, তাইলে বহিস্থ বিন্দুটা টি। কেন, কি করে বুঝলাম, কারণ এর সাথেও টি আছে, বির সাথেও টি আছে, তার মানে এই এ বিন্দুর সাথেও টি যুক্ত হবে, এই বি বিন্দুর সাথেও টি যুক্ত হবে, তার মানে এই টি হলো সেই বহিস্থ বিন্দু। দেখে বুঝতে হবে, এই যে এটি স্পর্শক, এই যে বিটি স্পর্শক, হ্যাঁ। এবং এটি প্লাস বিটি ইকুয়াল টু 8, তার মানে এইটুকের দৈর্ঘ্য, এই যে এটি আর এই বিটির দৈর্ঘ্য 8, তার মানে এইটুক 4, এইটুক 4। কেন, কারণ আমরা জানি বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক আঁকলে স্পর্শক দুইটার দৈর্ঘ্য কি হবে, সমান হবে। তার মানে এইটুকের দৈর্ঘ্য যদি 4 হয়, এইটুক আর এইটুক মিলে যদি 8 হয়, তাহলে এইটুক 4, এইটুক 4। ক্লিয়ার? বলছে ওটি কত, ওটি মানে যে এইখান থেকে যে এই পর্যন্ত এই ওটিটা কত, আর ও এ ইকুয়াল টু 3, ও এ, তাহলে এটা হচ্ছে 3। তাহলে আমরা কি জানি, এই যে স্পর্শক হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এটা কিন্তু স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, কারণ বলেই দিছে এবিসি বৃত্তে এই যে এটি এবং বিটি হচ্ছে দুইটা স্পর্শক। তাহলে এটি যদি স্পর্শক হয়, তো এটা টি বিন্দু আর এটা এ বিন্দু, তাহলে স্পর্শ বিন্দু হচ্ছে এটা, তাহলে এটা 90 ডিগ্রি। তো এটা যদি 90 হয়, তাহলে ও এটি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই সমকোণের বিপরীত হয় এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের অনুপাত 3:4:5 এর সাথে মিলে গেছে কিনা, তাহলে এটা 3, এটা 4, তাহলে এটা কত হবে, 5 হবে, অথবা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলেও হবে। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে 5 সেন্টিমিটার। ডি নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার? এটা মনে হয় গতদিনও করে দিছি, গতদিন করে দিয়েছিলাম, সেখানে চিত্র ছিল, এখানে চিত্র নাই, কিন্তু দেখছেন চিত্র নাই, বুঝে বুঝে আঁকাতে হবে। এই যে এটি এবং বিটি দুইটা স্পর্শক, এই দুইটা মান দেখে বুঝতে হবে যে এই যে এটি আর বিটি যেহেতু স্পর্শক, তাহলে প্রশ্ন হচ্ছে এখানে বহিস্থ বিন্দু কোনটা, বৃত্তের বহিস্থ বিন্দু কোনটা, সেটা কি এ নাকি বি নাকি টি বুঝতে হবে। এর সাথে আবার এর সাথে যে জিনিসটা কমন থাকবে সেটা হলো বহিস্থ বিন্দু। তাই এর সাথে আর এর সাথে কমন জিনিস হচ্ছে টি, তার মানে টি হলো বহিস্থ বিন্দু, সেই টির সাথে এও কমন, টির সাথে বিও কমন। বুঝছেন? নেক্সট, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। কি বলছে আগে ভালো করে বোঝেন। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র, তাহলে এটা হচ্ছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব 2 সেন্টিমিটার। ওকে, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কোন কেন্দ্র থেকে, কোন বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার মানে দূরে, মানে এই এখান থেকে 5 সেন্টিমিটার দূরে, মানে এইদিকে কোনো কোথাও, এই যে এইটুকু হলো 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার দূরে অবস্থিত কোনো বিন্দু, মানে এই যে এই বিন্দু, সেই বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে এই বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য মানে এই যে মানে এই দৈর্ঘ্যটা বের করতে বলছে। তাহলে আমি ধরে নিলাম এই স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে x। এখন এটা তো একটা সমকোণী ত্রিভুজ,
কারণ স্পর্শ বিন্দুকে আমি ব্যাসার্ধের উপর লম্ব, মানে জিনিসটা আসলে এরকম হওয়ার কথা, এই যে এরকম হওয়ার কথা, বুঝছেন? এরকম না, হ্যাঁ এই যে আল্লাহ, হ্যাঁ তাহলে এইটুক বের করতে বলছে। তাহলে এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হলো সমকোণ, এটা হচ্ছে সমকোণ, বুঝছেন? চিত্র না আঁকাইতে পারলে কিন্তু ভালো হবে না। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার, এই যে ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, আর এই কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে একটা বিন্দু, এই যে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে একটা বিন্দু, এই বিন্দু থেকে এই বৃত্তের উপর একটা স্পর্শক আঁকাবো, সেই স্পর্শকের দৈর্ঘ্য চাইছে। তাহলে স্পর্শক আঁকালে পারে এই যে স্পর্শক আঁকাইছে এটা দৈর্ঘ্য চাইছে। এখন এই স্পর্শ বিন্দুকে আমি ব্যাসার্ধের উপর লম্ব, মানে এটা 90, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তার এই সমকোণের বিপরীত এটা হচ্ছে অতিভুজ। দেখে মনে হয় এটা অতিভুজ, মাথায় রাখেন এটা কিন্তু অতিভুজ না, এটা ধরেন লম্ব, তাহলে এটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার মানে 5 স্কয়ার ইজ ইকুয়াল টু 2 স্কয়ার প্লাস x স্কয়ার, 5 স্কয়ার 25, এই মাইনাস এই 2 স্কয়ার 4, এই পাশে এসে বিয়োগ হবে, ইজ ইকুয়াল টু x স্কয়ার, তাহলে 21 ইজ ইকুয়াল টু x স্কয়ার। তাহলে x স্কয়ার ইকুয়াল টু যদি 21 হয়, তাহলে x ইকুয়াল টু √21, তাহলে আমাদের √21 উত্তর। এখন √21 এর মান কত হবে? আরে ভাইয়া √16 হলে কি 4 হতো না? ইয়েস। তাহলে √25 হলে কি 5 হতো না? তাহলে এই যে √21, এটা তো 21 কি 25 এর চেয়ে ছোট, তার মানে উত্তরটা 5 এর চেয়ে ছোট হবে। আবার 21 যেহেতু 16 এর চেয়ে বড়, তার মানে উত্তরটা 4 এর চেয়ে বড় হবে, তার মানে এই উত্তরটা 4 আর 5 এর মধ্যবর্তী। 4 আর 5 এর মধ্যবর্তী অপশন তো ভাই এক জায়গায় আছে, এই যেটা। তাহলে এটার জন্য তো ক্যালকুলেটরের দরকার নাই। এর জন্য কি ক্যালকুলেটরের দরকার আছে? বুঝছেন কি বিষয়টা? ওকে, নেক্সট। কিংবা √21 এর মান যদি আপনি বের করতেই চান, আমি যে আপনাদেরকে ক্লাসে শেখাইছিলাম না শর্টকাটে বর্গমূল বের করা, এই 21 কে লিখবেন 25 মাইনাস 4, 25 মাইনাস 4, তখন 25 এর বর্গমূল 5, এখানে মাইনাস আছে মাইনাস দিবেন, এখানে যা আছে তাই লিখবেন, আর নিচে এটা ডাবল লিখবেন, 5 এর ডাবল 10, তাহলে 5 মাইনাস 4/10 মানে 0.4, 5 মাইনাস 0.4 মানে 4.6, 4.6 কাছাকাছি, তার মানে উত্তর 4.6 এর কাছাকাছি। দেখেন 4.58 মানে কি 4.6 এর কাছাকাছি না? ইয়েস। নেক্সট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি, এ বিন্দুতে স্পর্শক। দেখেন ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তে এবি এ বিন্দুতে স্পর্শক, এ বিন্দুতে স্পর্শক মানে স্পর্শকটা স্পর্শ করবে এ বিন্দুতে, তার মানে বুঝতে হবে এই এবি যে স্পর্শক, এই স্পর্শকের বৃত্তের উপর অবস্থিত বিন্দুটা হচ্ছে এ। অনেকে এটা বোঝে না কিন্তু। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি হচ্ছে এ বিন্দুতে স্পর্শক, এই এবি হচ্ছে এ বিন্দুতে স্পর্শক, তার মানে এবি একটা স্পর্শক যা এ বিন্দুতে স্পর্শ করবে, তার মানে ওই এ বিন্দুটা হলো বৃত্তের উপর অবস্থিত। অনেকে বলে বোঝে না যে ভাই বৃত্তের উপর কি এ বিন্দু দিব নাকি বি বিন্দু দিব, এবি যে স্পর্শক, ধরেন এটা হচ্ছে এবি স্পর্শক, তাহলে এটা এ দিব, এটা বি দিব, নাকি এখানে বি দিব এখানে এ দিব, এটা অনেকে বোঝে না। এটা দেখে বুঝতে হবে হচ্ছে ওটা বাংলা পড়ে, এবি হলো স্পর্শক এবং স্পর্শ বিন্দুকে এ, তার মানে স্পর্শ বিন্দু যেহেতু এ, তার মানে এ বিন্দুটা বৃত্তের উপর থাকবে। আর ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, আচ্ছা তাহলে বি বিন্দুটা কোথায় থাকবে? এবি যেহেতু স্পর্শক, তার মধ্যে স্পর্শ বিন্দু এটা তো বৃত্তের উপর থাকবে, তাহলে বি মনে করেন এখানে একটা বিন্দু বি, আর এই হলো সেই এ বি স্পর্শক। ক্লিয়ার? আচ্ছা, এখন বলছে এ ও বি, এ ও বি, এই যে এ ও বি, এ ও বি ইকুয়াল টু 60, এটা 60, দেখে মনে হচ্ছে 90, এটাই না 60, চিত্র যেরকমই হোক, চিত্র ভালো আঁকাতে পারছি না তাই এরকম হচ্ছে। হ্যাঁ, এ ও বি 60 মানে এই কোণটা 60 হলে এ বি ও কত? এ বি ও মানে এই কোণের মানটা কত, বুঝছেন কিনা বলেন? এখন আমরা কি জানি, কোন বিন্দুতে অঙ্কিত এই স্পর্শ বিন্দুকে আমি ব্যাসার্ধের উপর লম্ব, তাহলে এই স্পর্শক আর স্পর্শ বিন্দুকে আমি ব্যাসার্ধ লম্ব, তার মানে এই কোণটা 90 বুঝে নিতে হবে। এটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের এই একটা সূক্ষ্মকোণ, এই একটা সূক্ষ্মকোণ, আমরা জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ যার সমষ্টি 90, তাহলে এইটা আর এটা যোগফল 90, তাহলে এটা 60 হলে এটা কত হবে? 90 থেকে 60 বাদ দেন, তার মানে এটা 30। আমার কথা কি বুঝছেন? এটা 30 ডিগ্রি। স্পর্শ বিন্দুকে আমি ব্যাসার্ধের উপর লম্ব, এই কনসেপ্ট থেকে অনেক প্রশ্ন পরীক্ষা আসছে। নেক্সট, এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুইটা বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করে, বলছে কোন এসিবি এর মান কত? দেখেন এটা হচ্ছে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা হচ্ছে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে এই হলো স্পর্শ বিন্দু সি, এই যে পরস্পরকে বহিস্থভাবে সি বিন্দুতে স্পর্শ করছে। বলছে কোন এসিবি মান কত? কোন এসিবি মানে এই কোণের মান, এসিবি এই কোণের মান 180 ডিগ্রি। তো খুবই সিম্পল,
180 ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট, দুইটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শবিন্দু সংযোজক রেখাংশ কেমন হবে? দেখেন, দুইটি বৃত্ত পরস্পর, আচ্ছা কত পর্যন্ত আছে স্পর্শকের প্রশ্ন আমি একটু দেখে নিই, 92 পর্যন্ত। আচ্ছা, দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে, এই যে দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে, এই যে স্পর্শ করলে কি কি বলছে? কেন্দ্রদ্বয়, কেন্দ্রদ্বয় মানে এই একটা এবং স্পর্শবিন্দু মানে এই একটা, কেন্দ্রদ্বয় এবং স্পর্শবিন্দুর এখানে র হবে, এখানে স্পর্শবিন্দুর পাশে র হবে। হ্যাঁ, স্পর্শবিন্দুর সংযোজক রেখাংশ কেমন হবে? কেন্দ্রদ্বয় আর স্পর্শবিন্দু সংযোগ রেখাংশ, তাহলে এই হলো কেন্দ্রদ্বয় আর স্পর্শবিন্দু সংযোগ রেখাংশ, এটা কেন্দ্রদ্বয় আর স্পর্শবিন্দু সংযোগ রেখাংশ, এটা একটা সরল রেখা হবে। কি হবে? সরল রেখা। বলছে বক্ররেখা, সরল রেখা, পরাবৃত্ত, উপবৃত্ত, এটা হবে সরল রেখা। নেক্সট, x সেন্টিমিটার এবং y সেন্টিমিটার পরিধির দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। এখানে বলা নাই বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, আপনাকে বুঝে নিতে, মানে বলা না থাকলে ধরে নেবেন বহিস্থভাবে স্পর্শ করছে। হ্যাঁ, যদি উল্লেখ থাকা উচিত বহিস্থভাবে না অন্তস্থভাবে, কারণ বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব r1 + r2, আর অন্তস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব r1 - r2। আপনাকে এখানে যেহেতু বলা নাই, হ্যাঁ, বলা না থাকলে দুইটাই বের করতে হবে, বলা না থাকলে r1 - r2 দুইটাই বের করতে হবে, এই দুজনের মধ্যে অপশনে যেটা থাকবে সেটা মারবেন। এটা করে দিছিলাম আমার মনে হয়, এই যে উত্তর মনে হয় x + y / 2π, এর আগে মনে করানো হয়েছে 91 না, 91 এর উত্তর হচ্ছে বি। হ্যাঁ, এটা করানো হয়েছে আগে, এটা করানো হয়েছে আগে, ঠিক আছে। দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে, সেটা বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা, অন্তস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা। আপনাকে দুইটাই বের করতে হবে, দুইটা বের করার পর দেখতে হবে কোনটা অপশন আছে, কারণ দুইটাই উত্তর রাইট। এখানে বলা নাই যে বৃত্তদ্বয় পরস্পরকে, খালি বলছে পরস্পরকে স্পর্শ করে, বহিস্থভাবে নাকি অন্তস্থভাবে এটা বলা নেই। ওকে, নেক্সট, একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত, এই যে একটা ত্রিভুজ বৃত্ত আর এই একটা ত্রিভুজ, মিনিমাম দুইটা, এই যে মিনিমাম সর্বনিম্ন দুইটা বিন্দুতে স্পর্শ করতে পারে। একাধিক বিন্দুতে হতে পারে, এই যে মানে একটা ত্রিভুজ। হ্যাঁ, তাহলে এই দেখেন কয়টা বিন্দু, একটা, দুইটা, তিনটা, চারটা বিন্দু হচ্ছে, কিন্তু মিনিমাম দুইটা, এই যে মিনিমাম এরকম আকারে দুইটার চেয়ে কম বিন্দুতে ছেদ করা সম্ভব না। তাহলে উত্তর হচ্ছে কয়টা? মিনিমাম দুইটা বিন্দুতে ছেদ করতে পারে। ওকে, এর সাথে স্পর্শক রিলেটেড সমস্যার সমাধান হয়ে গেল। এবার আমরা করবো হচ্ছে বৃত্তের পরিধি রিলেটেড কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। বৃত্তের পরিধি এবং ব্যাসার্ধ। দেখেন, বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল, বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল। আপনারা বৃত্তের পরিধি, যে বৃত্তের পরিধি বলতে কোন অংশকে বোঝায় এটা কিন্তু আমি ক্লাসে ভালো করে বোঝাইছি। এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ, একটু তাকান, এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি মানে হচ্ছে এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন না, রিং, এই রিং এর দৈর্ঘ্য, এইটা দৈর্ঘ্য, পরিধি একটা দৈর্ঘ্য, মাথায় রাখবেন পরিধি একটা দৈর্ঘ্য। অর্থাৎ এই বৃত্তের এই রিং এর উপর যদি আমরা একটা মেজারমেন্ট টেপ যদি এরকম জুড়ে দেই তাহলে আমি দেখতে পারবো যে এটার দৈর্ঘ্য কত। অথবা এই বৃত্তটাকে, রিংটাকে কেটে যদি আমি এরকম সোজা করি তারপর যদি মেপে দেখি তাহলে এটা একটা দৈর্ঘ্য আসবে না, সেই দৈর্ঘ্য হচ্ছে কি এই বৃত্তের পরিধি। আর এই পরিধির ভ্যালু কত? বৃত্তের পরিধি দেখেন, পরিধি = 2πr। এবং আমি কিন্তু আপনাদেরকে বৃত্ত চাপ পড়ানোর সময় আমি দেখাইছিলাম যে একটা বৃত্তের পরিধি কিভাবে 2πr হয়। একটা বৃত্তের পরিধি হচ্ছে 2πr, মনে রাখবেন। হ্যাঁ, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, যেখানে আর কি, এই আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, অবশ্যই বৃত্তের ব্যাসার্ধ হবে। আর পাই তো জানেনি, পাই মানে কত? পাইয়ের মান হচ্ছে 22/7, এর কাছাকাছি, কিন্তু 22/7 না, পাই = 22/7 না, 22/7 এর কাছাকাছি, প্রায়, অথবা 3.1416 প্রায়। ওকে, এই হলো বৃত্তের পরিধি। আর বৃত্তের ক্ষেত্রফল মানে এই বৃত্তটাই ভিতরের জায়গা কতটুকু দখল করছে, সেটা হচ্ছে কি বৃত্তের ক্ষেত্রফল। হ্যাঁ, এখন এই বৃত্তের ক্ষেত্রফল তাকান, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কত বলেন তো? বৃত্তের ক্ষেত্রফল πr², বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। আমরা তো সবাই পড়ছি যে বৃত্তের ক্ষেত্রফল πr², কিন্তু অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আসলে বৃত্তের ক্ষেত্রফল যে πr², এই ব্যাপারটা আসলে কিভাবে আসলো? এই ব্যাপারটা আমি আপনাদেরকে একটু বুঝাবো, সবাই একটু তাকাবেন প্লিজ। বৃত্তের ক্ষেত্রফল =
পাই আর স্কোয়ার। এখন এই বৃত্তের ক্ষেত্রফলটা পাই আর স্কোয়ার কিভাবে আসছে, এই কনসেপ্টটা আমরা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার কিভাবে হয়। এর জন্য আমরা যে কাজটা করব, এই যে বৃত্ত আছে যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তটার অভ্যন্তরে আমি মাল্টিপুল বৃত্ত আঁকাবো। এটা একটা বৃত্ত, হ্যাঁ, এর ভিতরে আমি অনেক বৃত্ত আঁকাবো, অনেক, একদম ঘন ঘন করে যত আঁকানো যায়, যত আঁকানো যায়। যদিও ভালো হচ্ছে না আমার, হ্যাঁ, এটা হলো বৃত্তের কেন্দ্র। ঘন করে যত আঁকাবেন তত চিত্রটা সুন্দর হবে। আমি অনেক বৃত্ত আঁকালাম, দেখছেন কেন্দ্রটাই শিফট হয়ে গেল, আচ্ছা সমস্যা নেই। এখন এই বৃত্তটাই কিন্তু এইটা মনে করেন। এখন বৃত্তের ক্ষেত্রফল মানে কি, এই যে ভিতরে যে জায়গাটা না, এই ভিতরে যে জায়গা দখল করছে ওই জায়গাটার এরিয়াকে বোঝাচ্ছে, ওই জায়গাটাকে বোঝাচ্ছে। এখন এই জায়গার ক্ষেত্রফল বের করতে গেলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, এখান থেকে এই উপরে যে রিংটা আছে না, এদিকে তাকান প্লিজ, সবাই মনোযোগ দেন। এই উপরে যে রিংটা আছে না, এই যে উপরে উপরে এই যে এই রিংটা, এই একটা একটা রিং করে আমি এখান থেকে কেটে নিব। এখান থেকে একটা একটা রিং করে আমি এখান থেকে কেটে নিব। তাহলে উপরের রিংটা কেটে আমি সোজা করব, এরকম উপরের রিংটা কেটে নিয়ে এরকম সোজা করব। তাহলে এই যে রিং, এই রিং এর পরিধি কত, 2 পাই আর, দৈর্ঘ্য 2 পাই আর না। তাহলে আমাকে বলেন, আমি এই উপর থেকে যে রিংটা আছে ওই রিংটা কেটে যদি এখানে বসাই দেই, এদিকে তাকান, উপর থেকে একটা একটা করে রিং কাটবো আর সেই রিংটা এখানে বসাই দিব। তাহলে আমাকে বলেন এই রিং এর দৈর্ঘ্য কত হবে, 2 পাই আর। তার মানে এই যে সেই রিং, এই যে সেই রিং, এটার দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর। লেখা যায় কিনা বলেন? তাহলে এই রিংটা কিন্তু তুলে দিছি। এবার আমি এই দ্বিতীয় রিংটা কাটবো, এই দ্বিতীয় রিংটা কেটে সোজা করবো, সোজা করে এর উপর দিয়ে বসাবো। আমাকে বলেন উপরের রিং এর দৈর্ঘ্যটা যত বড় হবে, এই দ্বিতীয় রিং এর দৈর্ঘ্যটা কিন্তু তত বড় হবে না, একটু ছোট হবে না? ইয়েস, তার মানে এই দ্বিতীয় রিংটা যদি এর উপর দিয়ে বসাই তাহলে একটু ছোট হবে, দ্বিতীয় রিং এর দৈর্ঘ্যটা একটু ছোট হবে, এরকম। এই পাশে একটু কমাই দিলাম, এই পাশে একটু কমাই দিলাম। এবার এর পরে যে রিংটা আছে এই রিংটা কাটবো, এই রিংটা কেটে এর উপর দিয়ে বসাই দেবো, এই রিং এর দৈর্ঘ্যটা আরেকটু ছোট হবে, ঠিক আছে? এবার এর পরবর্তী এই রিংটা কাটবো, রিং কেটে এর উপর বসাই দিব, আরেকটু ছোট হবে। এবার এর পরবর্তী রিং এইটা কাটবো, কেটে এর উপর বসাই দিব, সেটার দৈর্ঘ্য আরেকটু ছোট হবে। এবার এই রিংটা কাটবো, তার দৈর্ঘ্য আরেকটু ছোট হবে। এবার এই রিংটা কাটবো, তার দৈর্ঘ্য আরেকটু ছোট হবে। এবার এই রিংটা কাটবো, তার দৈর্ঘ্য আরেকটু ছোট হবে। এবার এই রিংটা কাটবো, তার দৈর্ঘ্য আরেকটু ছোট হবে। এবার আমি এই রিংটা কাটবো, তার দৈর্ঘ্য কি আরেকটু ছোট হবে। এবার একদম কেন্দ্রে যখন চলে আসবো এটা একটা পয়েন্ট হয়ে যাবে। তার মানে দেখেন আমি এইখান থেকে যাত্রা শুরু করে রিং কাটতে কাটতে কিন্তু কেন্দ্রে চলে আসছি, বুঝেন? কিন্তু ক্লাস একটু বোঝার চেষ্টা করেন। এখান থেকে রিং কাটতে কাটতে আমি কেন্দ্রে চলে আসছি, আর সেই কাটা দৈর্ঘ্য এখান থেকে বসাতে বসাতে কিন্তু আমি এখানে গেছি, বুঝেন? এখান থেকে রিং কাটতে কাটতে এখানে আসছি, কেন্দ্রে আসছি, আর সেই কাটা দৈর্ঘ্য কিন্তু এখান থেকে বসাতে বসাতে এখানে গেছি। তার মানে আমি বোঝাতে চাচ্ছি এই কেন্দ্র থেকে এই যে পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত এই দূরত্ব, এটাকে কি ব্যাসার্ধ বলে না? ইয়েস। তার মানে আমি এখান থেকে কাটতে কাটতে যখন এখানে আসছি মানে ব্যাসার্ধ পর্যন্ত দূরত্ব আসছি, মানে এইটুকের মান আর সেই দাগ, সেই জিনিসগুলো আমি এখান থেকে বসাতে বসাতে এখানে গেছি। তার মানে এইটুকের দৈর্ঘ্য যা হবে এইটুকের দৈর্ঘ্য তাই হবে। তার মানে এইটুকু যদি আর হয় তাহলে এই যে এইটুকু হবে আর হবে। এবার যদি আমি দুই পাশ যদি যুক্ত করে দেই তাহলে এটা হয়ে গেছে একটা ত্রিভুজ। তার মানে এই বৃত্তের ভিতরের যে অংশটা রিং কেটে কেটে বসায় এই ত্রিভুজের মতো হয়ে গেছে। তার মানে এই ত্রিভুজটাই আসলে এই বৃত্ত। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা মানে এই বৃত্তের ক্ষেত্রফল বের করা। এখন ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু কি ভূমি ইন্টু উচ্চতা, রাইট? তাহলে এটা হচ্ছে হাফ, আর ভূমি যেখানে এটা হলো ভূমি, এটা হলো ভূমি, আর এই ভূমি মানে কিন্তু এই যে 2 পাই আর। তাহলে ভূমির পরিবর্তে এটা বসবে হচ্ছে 2 পাই আর ইন্টু উচ্চতা মানে এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, আর এটা মানে হচ্ছে আর, এই যে এইটুক, এই যে এখান থেকে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, আর এখান থেকে এইটুকু হচ্ছে সেই ব্যাসার্ধ আর, তাহলে এইটুকু হচ্ছে উচ্চতা হচ্ছে আর। এই 2 আর 2 কাটা, তাহলে হচ্ছে পাই, আর এই আর মিলে হবে আর স্কোয়ার। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল আসলে পাই আর স্কোয়ার, আর এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে এই বৃত্তের ক্ষেত্রফল, তাই বলা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। বুঝতে পারছেন কি বিষয়টা? তাহলে বৃত্তের ক্ষেত্রফল কিভাবে পাই আর স্কোয়ার আসে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? বৃত্তের ক্ষেত্রফল কিভাবে পাই আর স্কোয়ার আসে বুঝছেন কিনা? প্লিজ কাইন্ডলি রেসপন্স করতে হবে। কোথাও কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে হবে, আমি বলে দিব। একটু পানি বিরতি দিলাম, আপনারা বুঝছেন কিনা একটু বলেন।
তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। ওকে, তাহলে বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। পরিধি বলতে আসলে এই যে এই রিং এর দৈর্ঘ্যকে বোঝায়, আর ক্ষেত্রফল মানে এই জায়গাটাকে বোঝাচ্ছে। তাহলে বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে এখন দেখেন বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, যেখানে আর কি বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এই ব্যাসার্ধের সাথে ব্যাসের সম্পর্ক কেমন? ব্যাসার্ধ আর ইকুয়াল টু ব্যাস যদি ডি হয়, ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করে, জানেন তো, ডায়ামিটার। ডায়ামিটার, হ্যাঁ। তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি? ডি বাই টু। ব্যাস কি? ব্যাসার্ধের অর্ধেক। তার মানে এই ব্যাসার্ধের পরিবর্তে যদি আমি ব্যাসের মাধ্যমে প্রকাশ করি, মানে ডি বাই টু বসাই, তাহলে এটা হচ্ছে পাই ইন্টু আর এর পরিবর্তে ডি বাই টু, তার উপর স্কোয়ার। তার মানে পাই, এই স্কোয়ারটা কার উপর আছে? এই স্কোয়ারটা ডির উপর আছে, এই স্কোয়ারটা টুর উপর আছে। তার মানে এই ডি এর উপর স্কোয়ার দিলে ডি স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার দিলে 4, তার মানে পাই ডি স্কোয়ার বাই 4। তার মানে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটাও রাইট, পাই ডি স্কোয়ার বাই 4 এটাও রাইট। দুইটা আসছে, দুইটাই পরীক্ষা আসছে, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার অথবা পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4, মানে ব্যাসের সাহায্যে যখন প্রকাশ করবে তখন এটা। ওকে, তাহলে বৃত্তের পরিধি আর ক্ষেত্রফল বুঝে গেলেন। এবার পরিধি এবং ক্ষেত্রফল রিলেটেড কিছু চক্রীয় চতুর্ভুজ করে ফেলছি। পরিধি এবং ক্ষেত্রফল রিলেটেড অঙ্ক হচ্ছে আমাদের পেজ 363, লেকচার বুকের 363 নাম্বার পেজে 102 নাম্বার প্রশ্ন, নিচের দিকে দেখবেন। এই যে পরিধি এবং ক্ষেত্রফল রিলেটেড গাণিতিক সমস্যা। দেখেন এখানে কি বলছে, বৃত্তের পরিধির কত, বৃত্তের পরিধি কত, বৃত্তের পরিধি চাইছে, বুঝেন কিন্তু বৃত্তের পরিধি, পরিধি মানে কত? পরিধি মানে 2 পাই আর। হ্যাঁ, 2 নম্বরের পরে 3 নম্বরে কি বলছে, একটি বৃত্তের ব্যাস 21 মিটার। ব্যাস, এটা কিন্তু ব্যাসের মান, বুঝেন, ব্যাস 21, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 21 ডিভাইডেড বাই 2, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। বলছে তার পরিধি আসন্ন মিটারে। আসন্ন মানে কি? পরিধির আসন্ন মান মানে কাছাকাছি মান। কেন আসন্ন বললো কেন? কারণ এর পরিধির মধ্যে একটা সংখ্যা আছে পাই, যার মান নির্ণয় করা সম্ভব নয়, এক্সাক্ট মান। তাহলে পাই এর মান যে আমরা 22/7 ধরি, এটা হলো কাছাকাছি মান, এটা এক্সাক্ট মান না, তাই বলছে পরিধির আসন্ন মান। তাহলে পরিধি ইকুয়াল টু কত? পরিধি ইজ ইকুয়াল টু 2 পাই আর। তাহলে 2 ইন্টু পাই এর মান কত? পাই এর মান 22/7, এই পাই এর মান 22/7 ধরে করবেন, মাঝে মাঝে 3.1416 ধরে করতে হয়। আর ব্যাস কত? ব্যাস হচ্ছে 21, তাহলে ব্যাসার্ধ কত? 21/2, তাহলে এই যে আর এর জায়গা হবে 21 ডিভাইডেড বাই 2। তাকান, এই 2 দিয়ে এই 2 কাটা, এই 7 দিয়ে 21 এর মধ্যে যাবে 3 বার, তাহলে 22 গুণ 3, তাহলে 3 দুগুণী 6, 3 দুগুণী 6, 3 22 66 মিটার। তাহলে আমাদের উত্তর হচ্ছে 66 মিটার প্রায়। কারণ এই যে পায়ের মান যে 22/7 বসাইছি, এটা কিন্তু পায়ের এক্সাক্ট ভ্যালু না, তাই আমাদের উত্তরও এক্সাক্ট আসে নাই, প্রায় আসছে। ঠিক আছে, নেক্সট। একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে এর পরিধি কত? দেখেন 26 সেন্টিমিটার, এটা হচ্ছে ব্যাস, এটা কিন্তু ব্যাস, খেয়াল করেন কিন্তু এই জায়গা যেন ভুল না হয়। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর কি? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাস যদি 26 হয়, তাহলে 26 ডিভাইডেড বাই 2 মানে 13। ওকে ফাইন, নো প্রবলেম। বলছে পরিধি কত? তাহলে পরিধি ইকুয়াল টু কত হবে? পরিধি ইকুয়াল টু 2 পাই আর কিনা, তাহলে 2 ইন্টু, দেখেন অপশন দেখে বুঝতে পারতেছি ওরা পায়ের মান বসায়নি, ওরা পায়ের মান না বসায় অপশনগুলো পায়ের মাধ্যমেই রাখছে। তো অপশনগুলো যেহেতু পায়ের মাধ্যমে রাখছে, আপনিও পাই রেখে দিবেন, পায়ের মান বসাবেন না। ব্যাসার্ধ হচ্ছে কত? 13, এই 13 আর 2 গুণ করলে হয় 26, তার সাথে আছে পাই। তাহলে যেহেতু এই ব্যাসটা সেন্টিমিটার আছে, তাহলে এটাও কি হবে? সেন্টিমিটারে হবে। তাহলে উত্তর হচ্ছে 26 পাই সেন্টিমিটার। বি নাম্বার অপশন ইজ রাইট। ক্যালকুলেটর হাতে নাই, এইসব টেনশন করা লাগবে না, কারণ ওটা দেখেন পাই রেখে দিছে, পাই এর মান রেখে দিছে, পাই বসাইনি। ঠিক আছে, নেক্সট। 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিসীমা। বৃত্তের পরিসীমা মানেই পরিধি। আবার বলছি, ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পরিসীমা বলি না, যে 3 বাহুর দৈর্ঘ্য। পরিধি বা পরিসীমা হচ্ছে সীমানা নির্ধারণকারী বক্ররেখার দৈর্ঘ্য। তাহলে এই বৃত্তের সীমানা নির্ধারণ করছে কে? এই বৃত্ত কতটুক পর্যন্ত বিস্তৃত? এই যে এইটুক না, তাহলে এই বৃত্তের সীমানা নির্ধারণ করছে কিন্তু এই যে এই রেখাটা, এই বক্ররেখাটা। এটাই বলছে যে সীমানা নির্ধারণকারী বক্ররেখাকে বলা হয় পরিধি বা পরিসীমা। এইটা হচ্ছে পরিধি বা পরিসীমা। ত্রিভুজের ক্ষেত্রে, চতুর্ভুজের ক্ষেত্রে বলা হয় পরিসীমা, বৃত্তের ক্ষেত্রে বলা হয় পরিধি। পরিসীমা পরিধি একই কথা। হ্যাঁ, তাহলে বৃত্তের পরিসীমা, তো পরিসীমা মানে পরিধি মানে 2 পাই আর। তাহলে 2 ইন্টু, ওরা অপশন কিন্তু পাইয়ের মাধ্যমে রেখে দিচ্ছে, আপনিও পাই রেখে দেন। আর ব্যাসার্ধ কত?
2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, খেয়াল করেন এই ব্যাস হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কি হবে এই ব্যাসের অর্ধেক মানে 2 ডিভাইডেড বাই 2 1 সেন্টিমিটার, তাহলে উত্তর হচ্ছে 1। তা গুণ করলে 2 পাই সেন্টিমিটার। কেন সেন্টিমিটার? যেহেতু এই ব্যাসটা সেন্টিমিটারে আছে তাহলে উত্তরটা সেন্টিমিটারে আসবে, উত্তর হচ্ছে 2 পাই সেন্টিমিটার। বি নাম্বার অপশন ইজ রাইট। নেক্সট, কোন বৃত্তের পরিধি 23 সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত? খেয়াল করেন এটা পরিধি 23 সেন্টিমিটার। এবার তাকান, এবার পরিধির মান 23 দিয়ে আছে, ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। আরে ভাইয়া পরিধি 23 মানে 2 পাই আর ইজ ইকুয়াল টু 23, আর ব্যাসার্ধ বের করতে বলছে, ব্যাসার্ধ মানে আর এর মান বের করতে বলছে। তাহলে 2 পাই আর ইকুয়াল টু 23 দেওয়া আছে। তাকান ব্যাসার্ধ চাইছে মানে আর এর মান চাইছে, তাহলে আর রেখে দেন। তাহলে এই প্রশ্ন দেওয়া আছে 2 পাই আর ইকুয়াল টু 23, তাহলে 2 পাই আর ইকুয়াল টু যদি 23 হয় তাহলে আর ইকুয়াল টু কত হবে 23। এই 2 পাই এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। তাকান প্লিজ, আর ইকুয়াল টু 23 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই এর ভ্যালু কত বসাবো? পাই এর ভ্যালু হচ্ছে 22/7 এর কাছাকাছি, অর্থাৎ পাই ইকুয়াল টু 22/7 বসালাম। এবার আমরা ক্যালকুলেশন করার সময় দেখেন এটা হচ্ছে 23, এই 7 এই নিচ থেকে উপরে চলে যাবে, আর এই যে 2 ইন্টু 22 এটা নিচে থাকবে। এখানে এসে অনেকে চ্যালেঞ্জ ফিল করে, ভাই চ্যালেঞ্জ ফিল করার কি আছে, অপশন যেহেতু ভাগ ক্যালকুলেশন করে দিছে আপনিও ক্যালকুলেশন করবেন। শোনেন, যখন হাতে ক্যালকুলেটর নাই তখন কি করতে হয় দেখেন, তখন ক্যালকুলেশনে অ্যাপ্রক্সিমেশন করতে হয়, মানে কাছাকাছি ভ্যালুতে যেতে হয়, এক্সাক্ট মান বের করার ট্রাই করতে হয় না এমসিকিউ পরীক্ষায়। তাহলে আমি কি করব, আমি দেখতে পাচ্ছি এটা হলো 23 এটা হলো 22, এইটা যদি 22 না হয়ে 23 হতো তাহলে এইটা দিয়ে এটা কেটে দিতে পারতাম না? পারতাম কিনা? আচ্ছা আপনি আমাকে বলেন 22 আর 23 কি খুব মানে ডিফারেন্স বেশি? 22 এর সাথে 23 এর ডিফারেন্স কত? 1। তার মানে 22 কে 23 বিবেচনা করা যায়, কাছাকাছি নেওয়া যায় না যায় না যায়। তাহলে এই 22 দিয়ে 23 কেটে দিলাম, কেন? কাছাকাছি নিলাম। তাহলে 22-23 যদি কেটে যায় তাহলে এখানে থাকলো 7 এখানে থাকলো 2, তার মানে আমার উত্তর আসতেছে 7/2। 7/2 মানে 3.5, 3.5। তার মানে আমার উত্তরটা 3.5 না 3.5 এর একটু কাছাকাছি। যেহেতু আমি এখানে এই যে অ্যাপ্রক্সিমেশন করছি মানে 22 কে 23 ধরে কাটিছি, তার মানে আমার এখানে একটু ইরর আসবে, ভ্যালুতে একটু কি আসবে, ইরর আসবে। আসুক ইরর, সমস্যা নাই, আমি অপশন দেখবো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 7/2 মানে 3.5, তাহলে 3.5 এর কাছাকাছি। দেখেন এটা 3.66, এটা 7.32, 11.5, 2.33। আপনার কমন সেন্স কি বলে? 3.5 এর কাছাকাছি ভ্যালু কি এইটা না? তাহলে উত্তর বি নাম্বার অপশন। তাই এর জন্য তো ক্যালকুলেটর লাগবে না ভাই। এনাকে এই জায়গায় এসে বলবে আরে ক্যালকুলেটর নাই, এটা ক্যালকুলেশন কেমনে করবো? ক্যালকুলেটর নাই তো কি হয়েছে, অ্যাপ্রক্সিমেশন করতে হবে, কাছাকাছি ভ্যালু বের করতে হবে, এক্সাক্ট ভ্যালু বের করার দরকার নাই। বুঝছেন কি অ্যাপ্রক্সিমেশনের ব্যাপারটা? বুঝছেন? নেক্সট, একটি বৃত্তের ব্যাস আর হলে বৃত্তটির ক্ষেত্রফল কত? দেখেন সাধারণত বৃত্তের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করে। দেখেন সাধারণত ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর, কিন্তু এখানে ব্যাস বলতেছে আর। ওরা যেহেতু ব্যাস, আর কে ওরা যেহেতু ব্যাস চিন্তা করছে, আপনাকে ব্যাস বিবেচনা করেই অঙ্ক করতে হবে। এবার বলছে বৃত্তের ক্ষেত্রফল কত। এখন আমরা তো জানি ভাইয়া, এদিকে তাকান, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, যেখানে আর হলো ব্যাসার্ধ। সূত্রে ক্ষেত্রফলের সূত্রে এই আরটা হলো ব্যাসার্ধ, ক্ষেত্রফলের সূত্রে আরটা কি, আরটা হলো ব্যাসার্ধ। কিন্তু ওরা তার মানে আরটা হলো ব্যাসার্ধ, কিন্তু ওরা বলতেছে যে ব্যাস আর। তো ব্যাস মানে কি, এই ব্যাস থেকে ব্যাসার্ধ কেমন পাবেন? তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ, এখানে যে বৃত্তের কথা বলছে সেই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আর না। এই বৃত্তের ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ব্যাসকে 2 দিয়ে ভাগ, মানে আর কে 2 দিয়ে ভাগ। তার মানে এই অঙ্কে এখানে যে বৃত্তের কথা বলছে তার ব্যাসার্ধ হচ্ছে r/2। তার মানে এখানে এই আর এর পরিবর্তে আমাকে এই আর এর পরিবর্তে r/2 বসাতে হবে, কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু না বুঝলে অঙ্ক শেষ। হ্যাঁ একদম অবস্থা খারাপ। দ্যাট হচ্ছে পাই ইনটু এই স্কয়ারটা আর এর উপর আছে, এই স্কয়ারটা 2 এর উপর আছে, আর এর উপর স্কয়ার দিলে হয় আর, 2 এর উপর স্কয়ার দিলে 4, তাহলে উপর হচ্ছে পাই আর স্কয়ার, আর নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 4, তার মানে পাই আর স্কয়ার বাই 4। তাহলে আমাদের উত্তর হচ্ছে পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 4। হ্যাঁ পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 4, পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 4। অপশনে কিন্তু পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 4 নাই, তাহলে ডি নাম্বার অপশন ইজ রাইট। অঙ্কটা কিন্তু ট্রিকি। বৃত্তের ব্যাস এটা, ব্যাসার্ধ না, ব্যাস। তো ব্যাস যদি আর হয় তাহলে ব্যাসার্ধ হলো r/2, তাহলে ক্ষেত্রফল আবার যে পাই আর স্কয়ার, এখানে এই আরটা আবার
এই আর কে বোঝাচ্ছে না, এই আর হলো বৃত্তের ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ হচ্ছে r/2 এই অঙ্কে, তাই আর এর পরিবর্তে r/2 বসাতে হবে, বুঝছেন? নেক্সট, কোন বৃত্তের ব্যাসার্ধ আর হলে, এবার কিন্তু বলে দিছে বৃত্তের ব্যাসার্ধ, কোন বৃত্তের ব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফল কত? তো ব্যাসার্ধ যখন আর তখন ক্ষেত্রফল পাই আর স্কয়ার, ব্যাসার্ধ যখন আর তখন ক্ষেত্রফল পাই আর স্কয়ার, ঠিক আছে? নেক্সট, একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল। একক ব্যাসার্ধ মানে কি, এই কথাটাকে বোঝেন। একক মানে হচ্ছে 1, তাহলে একক ব্যাসার্ধ মানে এর ব্যাসার্ধ হচ্ছে 1 একক, ব্যাসার্ধ কত? 1 একক, তার মানে r = 1 একক। অনেকে এটা বোঝে না, একক ব্যাসার্ধ মানে কি? একক ব্যাসার্ধ মানে ব্যাসার্ধের মান 1 একক, 1 একক মানে 1 মিটার হতে পারে, 1 সেন্টিমিটার হতে পারে, যা দেওয়া থাকবে তাই, কিন্তু 1 একক। তাহলে ব্যাসার্ধের মান 1, তাহলে ক্ষেত্রফল চাইছে, ক্ষেত্রফল মানে তো পাই আর স্কয়ার, তাহলে পাই ইন্টু আর এর মান কত? আর এর মান হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার, তাহলে পাই ইন্টু 1 স্কয়ার মানে 1, তো 1 ইন্টু পাই মানে পাই, তাহলে উত্তর হচ্ছে পাই। উত্তর কি? শুধু পাই, তাহলে পাই বর্গ একক। বি নাম্বার অপশন ইজ রাইট, বি নাম্বার অপশন ইজ রাইট, পাই বর্গ একক। ক্লিয়ার? ওকে, এবার বলছে একটি বৃত্তের ব্যাস 16 একক হলে দৈর্ঘ্যের 16 একক দৈর্ঘ্যের হলে বৃত্তটির ক্ষেত্রফল কত? খেয়াল করবেন, এবার ব্যাস দিয়ে আছে, ব্যাস 16 একক, ব্যাস যদি 16 একক হয় তাহলে ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, মানে 16/2, তার মানে 8 একক। ওকে ফাইন। এবার বলে বৃত্তের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল ইকুয়াল টু কি? ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার, তাহলে এটা হচ্ছে পাই ইন্টু আর এর মান কত? আর এর মান হচ্ছে 8, তাহলে 8 স্কয়ার, তাহলে পাই ইন্টু 8 স্কয়ার মানে 64, তাহলে উত্তর হচ্ছে 64 পাই, তাহলে উত্তর 64 পাই। আছে 64 পাই, এই যে বি নাম্বার অপশন ইজ রাইট, 64 পাই। ওকে, 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত? 1 সেন্টিমিটার ব্যাসার্ধ, তার মানে আর এর মান 1 সেন্টিমিটার, এটা হচ্ছে r = 1 সেন্টিমিটার। ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল চাইছে, তাহলে ক্ষেত্রফল তো পাই আর স্কয়ার, তাহলে পাই ইন্টু আর এর মান হচ্ছে 1 সেন্টিমিটার, তার মানে 1 স্কয়ার, তাহলে পাই ইন্টু 1 স্কয়ার মানে 1, তাহলে 1 ইন্টু পাই মানে পাই, তাহলে উত্তর হচ্ছে পাই বর্গ একক, তাহলে পাই স্কয়ার সেন্টিমিটার, পাই বর্গ একক, তাহলে এই যে পাই বর্গ একক আছে, সি নাম্বার অপশন ইজ রাইট, ঠিক আছে? পাই বর্গ একক। ক্লিয়ার? আচ্ছা, তো 111 পর্যন্তই রাখবো। আগামীকাল শুক্রবার সকালবেলা 7টার দিকে, হ্যাঁ সকাল 7টার দিকে আমি আমার সর্বাত্মক চেষ্টা করব কালকে আর একটা ক্লাস নিয়ে দেওয়ার, ঠিক আছে? এবং আমাদের প্রাইমারি কোর্সের ক্লাসটা আগামীকাল শুরু হচ্ছে, তো এই জন্য কালকে একটু ব্যস্ত থাকবো। তারপরেও আমি কাল সকালবেলা, যদিও আমাদের শিডিউলে ক্লাস নাই, কিন্তু আমি নিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।